নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। শেষ মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল বড় চমক দিতে চলেছে, জোড়া ইলিশ কিন্তু কিনতে চলেছে এবার ইস্টবেঙ্গল। সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়েও কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে, সেটাও আলোচনা করব। এছাড়া কিছু ফুটবল আপডেট নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ডুরান্ড কাপ নিয়ে, তো আজ থেকেই কিন্তু 2024-এর ডুরান্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। গত বছরের চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে ডাউন টাউন হিরোসের সঙ্গে। তো ম্যাচের সময় রাখা হয়েছে বিকেল 6টা থেকে, যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ হবে। ডাউন টাউন কিন্তু একদম অচেনা প্রতিপক্ষ, আর মোহনবাগান তারাও কিন্তু এখনও পূর্ণ শক্তির দলকে পাচ্ছে না। রিজার্ভ টিমের বেশ কিছু প্লেয়ার রয়েছে, সিনিয়র দলেরও কিছু প্লেয়ার, সঙ্গে একজন বিদেশি প্লেয়ারকে কিন্তু রাখা হয়েছে। তো কীরকম প্লেয়িং 11 হবে দুটো দলেরই কিন্তু বলাটা খুবই কঠিন, এবং যথেষ্ট কঠিন ম্যাচ কিন্তু হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। কারণ ডাউন টাউন তারা কিন্তু 3জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে এবং 2জন বিদেশি প্লেয়ারকে খেলানোর সম্ভাবনা তাদের অনেক অংশই রয়েছে। তো এই দুটো দলের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল তাকিয়ে থাকবে, বিশেষত ডাউন টাউন দল তারা কীরকম ফুটবল খেলে, তাদের স্কোয়াড কীরকম রয়েছে, কোন পজিশানে কারা খেলছে ভালো, সেই দিকে নজর থাকবে। কারণ ইস্টবেঙ্গলকেও পরবর্তী সময় ডাউন টাউনের সঙ্গে খেলতে হবে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গেও খেলতে হবে, এবং ডার্বি ম্যাচ তো রয়েইছে। তো ইস্টবেঙ্গলের ম্যাচও কিন্তু 29 তারিখ রয়েছে। তো ইস্টবেঙ্গলের স্কোয়াড, ইস্টবেঙ্গলের প্লেয়িং 11 ডুরান্ড কাপের জন্য সমস্ত কিছুই কিন্তু পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা হবে। তো এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবার ম্যাচ যেগুলো লাইভ দেখাবে সেগুলো হচ্ছে সোনি লিভে, কিন্তু তোমরা মোবাইলে লাইভ দেখতে পাবে। এছাড়া যেটা সোনির চ্যানেল রয়েছে, সোনির চ্যানেল থেকেই কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে। এছাড়া যদি কোনোভাবে ফ্রি লাইভের কোনো ব্যবস্থা থাকে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেওয়া হবে ভিডিওর কমেন্ট বক্সে। তার জন্য কিন্তু অবশ্যই সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তারাই কিন্তু সহজেই ম্যাচ দেখার ব্যবস্থা তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর অবশ্যই যারা যারা ভিডিও দেখছো, স্কোর লাইন প্রেডিকশান করতে কিন্তু কেউ ভুলো না। সকলে স্কোর লাইন প্রেডিকশান করো, যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তোমাদের বেশ কিছুদিন আগে ফেসবুক পেজে একটা ফটো দিয়ে সেখানে একটা লেখা দিয়েছিলাম যে আশায় আশায় বসে আছি, একটা প্লেয়ারের আশায় বসে আছি, এবং সেটা নতুন কোনো প্লেয়ার। এবং এটাও পরবর্তী সময় লাইভে এসে বলেছিলাম, সেটা কিন্তু জাতীয় দলের প্লেয়ার, হয়তো রেগুলার প্লেয়ার না হলেও জাতীয় দলের কিন্তু সে এবার ডাক পাচ্ছে বা পাবেও পরবর্তী সময়। সেই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে। তখন সকলে অনেক রকম নাম ভেবেছিলে, তো নাম কিন্তু পরবর্তী সময়েও আমি জানিয়ে দিয়েছিলাম। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার বা ভার্সেটাইল প্লেয়ার, রাইট উইং ছাড়াও কিন্তু রাইট মিডফিল্ডার, লেফট উইং ছাড়াও লেফট মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড, অনেকগুলো পজিশানে খেলতে পারে, সেটা হচ্ছে রাহুল কেপি। তো কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2025 সাল পর্যন্ত যুক্ত রয়েছে। কোনোভাবেই কিন্তু রাহুল কেপি কেরালায় থাকতে চায় না, কন্ট্রাক্ট বাড়াতেও চায় না, এবং কেরালা ব্লাস্টার্সের যে কোচ, সেই কোচ কিন্তু রাহুল কেপিকে নিয়ে খুব একটা প্ল্যানিংয়ের মধ্যে রাখছে না, তাকে সেল করার চিন্তাভাবনা রয়েছে। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, সে ইস্টবেঙ্গল কিন্তু অল আউট চেষ্টা চালাচ্ছে এই রাহুল কেপিকে দলে আনার জন্য। কারণ ভার্সেটাইল প্লেয়ার, দলে যখন ভার্সেটাইল প্লেয়ার পাওয়া যায় তখন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়, অনেকগুলো যেহেতু পজিশানে খেলতে পারে। এবং রাহুল কেপির যেটা সবথেকে ভালো গুণ হচ্ছে, সে কিন্তু গোলকানা প্লেয়ার নয়, গোল কিন্তু করতে পারে, যদি ঠিকঠাক বল সাপ্লাই পায় সে কিন্তু গোল করতে পারে। তাছাড়া সে যতক্ষণ মাঠে থাকে 100% নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে, প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড নিয়ে ফুটবল খেলতে পারে। আর এরকম একজন প্লেয়ারকে যদি লাল হলুদ জার্সি পরানো যায় তাহলে কিন্তু একটা দারুণ দারুণ সাইনিং হবে। তবুও বলছি একটু তোমরা অপেক্ষা করো, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচার হয়নি।
অনেকটাই ইস্টবেঙ্গল কথাবার্তা এগিয়ে নিয়েছে। কোথা পর্যন্ত কথা গেছে তবু বলবো না, শুধু এটুকুই জেনে রাখো যে অল আউট চেষ্টা চালানো হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ডিলটাকে ক্লোজ করতে চাইছে ইস্টবেঙ্গল। আর এই সাইনিংটা হয়ে গেলে আরও একটা অপশান রাইট উইংয়ে বাড়বে, তার সাথে সাথে মানে স্কোয়াডের ডেপথও বাড়বে, কারণ অনেক ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে 2024-25 সিজনে। সেই জায়গায় যদি স্কোয়াড ঠিকঠাক না হয়, ফার্স্ট 11-এর সঙ্গে সঙ্গে যদি বেঞ্চের শক্তি ভালো না হয়, তাহলে কিন্তু ভাই সমস্যা হবে। এবং চোট আঘাত ইনজুরি তো থাকবেই, সেটা নিয়ে কিছু বলার থাকে না। তো সেই জায়গায় রাহুল কেপি এসে গেলে ইস্টবেঙ্গলের জন্যও ভালো হবে এবং রাহুল কেপির জন্যও ভালো হবে, কারণ তাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে কোচ কার্লোস কোয়াদ্রা চেয়েছে। এবং রাহুল কেপি এসে গেলে মোটামুটি কেরালার যে একটা সেট ছিল সেই সেটকে কিন্তু ইস্টবেঙ্গল আনতে পারবে, কারণ ডিফেন্সের ক্ষেত্রে নিশু কুমার সেও কিন্তু কেরালা থেকে এসেছে, মাঝ মাঠের প্লেয়ার হিসাবে জিকসান সেও কিন্তু কেরালার প্লেয়ার, তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিয়ামান্টাকো সেও কেরালার প্লেয়ার, তার সাথে যদি রাহুল কেপিকে আনা যায় তার মধ্যে যে একটা বোঝাপড়া, সেই বোঝাপড়াটাকে কিন্তু অনেক অংশই কাজে লাগাতে পারবে ইস্টবেঙ্গল। তো এই ডিলের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যেটা আপডেট বেরিয়ে আসছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তোমাদের যখন নবম ব্যানটা এসেছিল, যে হায়দ্রাবাদের নবম ব্যান এসেছিল, তখনই বলে দিয়েছিলাম যে তাদের কিন্তু আরও একটা ব্যান আসতে খুব তাড়াতাড়ি চলেছে। তো সেই ব্যানটাও কিন্তু তাদের এসে গেছে, 10টা কিন্তু তারা মানে ফিফা ব্যান পেয়েছে। তো 10টা ব্যান পাওয়া মানে তাদের অবস্থা কি হয়েছে বুঝতেই পারছো। আর তাদের স্কোয়াডে এখন মাত্র 14 জন প্লেয়ার রয়েছে, তার মধ্যে 2 জন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছে, তারা দলে থাকবে না, রইল 12 জনের মধ্যে 2 জন আবার গোলকিপার। তার মানে কিভাবে দলটাকে যে ডুরান্ড কাপেই নামানো হবে বা পরবর্তী সময় আইএসএলেই নামানো হবে, যথেষ্ট মানে সমস্যার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ। আর এই জায়গায় বাকি দলগুলো যেভাবে হায়দ্রাবাদের প্লেয়ারদের তুলে নিতে চাইছে, হায়দ্রাবাদের দলের অস্তিত্ব হয়তো সামনের দিকে আর নাও থাকতে পারে, দলটাকে কিন্তু হয়তো বন্ধ করে দেয়া হতে পারে, কারণ আইএসএলের ফিক্সচারও খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে হায়দ্রাবাদের অবস্থার উপর নির্ভর করছে যে কি হবে না হবে। যদি হায়দ্রাবাদ কোনোভাবে মানে আর আইএসএলে কন্টিনিউ করতে না পারে, সেই জায়গায় কিন্তু আই লিগের 2টো ক্লাব অনেক অংশই এগিয়ে রয়েছে তারা আসার জন্য। একটা হচ্ছে শ্রীনিধি আর একটা হচ্ছে ইন্টারকাশি। এরা কিন্তু মানে বিট পেপার তুলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, যদিও এখনও সেরকম বলার মতন জায়গায় আসেনি, তবু একটুখানি তোমাদের শেয়ার করে রাখলাম। দেখো পরবর্তী সময় এগুলো কিন্তু হতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবার 2 জন প্লেয়ার কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে, তার মধ্যে প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, 26 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার এবং প্রচণ্ড পরিমাণে সে ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু 62টা ম্যাচ খেলতে দেখেছি। গত সিজনে হায়দ্রাবাদের হয়ে 6টা ম্যাচ এবং উড়িষ্যার হয়ে কিন্তু 17টা ম্যাচ খেলেছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। সে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কন্টিনিউ করবে না, 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে যাতে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। আর তাকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, 2টো ক্লাব কিন্তু অবশ্যই ঝাঁপাতে চলেছে। তার মধ্যে প্রথম ক্লাব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল, তারা কিন্তু চেষ্টা চালাবে এবং তারা শোনা যাচ্ছে ভিতর কথাও নাকি শুরু করেছে, যদিও সেটা একদম ইনিশিয়ালি কথাবার্তা, কিন্তু কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল। তাছাড়া কিন্তু গত সিজনে উড়িষ্যাতে লোনে গিয়েছিল, উড়িষ্যাও কিন্তু এক প্রকার ট্রাই করবে যদি তাকে পাওয়া যায়, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু অনেক অংশই চেষ্টা চালাবে যদি তাকে পাওয়া যায়। এবং যদি এই সাইনিংটাকেও কমপ্লিট করে ফেলতে পারে, ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা দারুণ সাইনিং হবে। তো এই 2 জন প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল তুলে নিতে পারে এই উইন্ডোকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু খুব ভালো দল গঠন হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। তো এরপরে যে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করব, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে নাম কালকে থেকেই ঘোরাফেরা করছে, বারবারই আলোচনা করে দিয়েছি। এবং যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, কালকেই নাকি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছে হেক্টর ইউস্তে, যদিও অফিসিয়ালি আপডেট এখনও আসেনি। আবারও বলবো অফিসিয়াল আপডেটের জন্য একটুখানি অপেক্ষা করে যাও, বা বেশ কিছু যেগুলো বড় ট্রাস্টেড মিডিয়া সেদিকে কিন্তু একটু নজর রেখো, তাহলেই কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে। হেক্টরকে নেওয়ার একটাই কারণ, কম টাকায় ভালো মানের প্লেয়ার, যার কিন্তু লাস্ট 5 বছরে ইনজুরি পাওয়ার কোনো রকম হিস্ট্রি নেই। আগের বছরে আমরা দেখেছিলাম জর্ডান এলসে, সে কিন্তু এ লিগে কিন্তু যথেষ্ট ইনজুরি পেয়েছিল, তারপরে ইনজুরি রিকভারি করে সে এ লিগে ফিরেছিল, ইস্টবেঙ্গলে এসেও আবার ইনজুরি পেয়েছিল। তো সেরকম ইনজুরি প্রোন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবেই আনবে না। কোচ কার্লোস কোয়াদ্রা একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছিল, যার অ্যাভারেজ এজ কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু তারও একটা হালকা
ইনজুরির সাথে সাথে তার বড় বাজেট, সেই বাজেটকে ইস্টবেঙ্গল না মিট করে এই প্লেয়ারকে নিয়েছে। আর আমরা বারবারই দেখেছি ইস্টবেঙ্গল যখন সেকেন্ড অপশান বা থার্ড অপশানের দিকে যায় সেগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দারুণ হয়। আশা করি হেক্টরও কিন্তু খুব ভালো হবে। লাস্ট সিজনে কলকাতায় খেলেছে, 36টা ম্যাচ খেলেছে। তাকে কিভাবে মানে যারা বলছে যে খারাপ প্লেয়ার, আমার সত্যি কোনো ধারণা নেই কিভাবে বলছে। একজন প্লেয়ার যে কিন্তু দারুণ দারুণ ডিফেন্স করেছে, ডিফেন্স খুব ভালো করেছে। হ্যাঁ একটু স্লো, তাকে যদি একদম মানে ওই সাবস্টিটিউট হিসাবেও যদি ইস্টবেঙ্গল ভাবে তাহলেও খুব ভালো, আর যদি তাকে প্রপার সেন্টার ব্যাক হিসাবে খেলায় তাহলেও কিন্তু খুব ভালো। তো এটা কিন্তু একটা ভালো সাইনিং হবে পরবর্তী সময়, দেখে নিও তোমরা। এর আগেও পারদোর ক্ষেত্রেও অনেকে অনেক কথা বলেছিল, ওই তো 35 বছরের প্লেয়ার কি হবে। প্রথম দিকে হয়তো পারদোর একটুখানি সেট হতে সময় লেগেছিল, তারপরে সুপার কাপ এবং আইএসএলের বাকি ম্যাচগুলো যখন পারদো খেলেছে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল, এবং তারপরে ইনজুরি পেয়ে ছিটকে যায়। হিজাজি মাহিরের ক্ষেত্রেও পাশে মার্কেট ভ্যালু লেখা ছিল না বলে অনেকে তখন বলেছিল যে একজন লম্বা প্লেয়ারকে ধরে নিয়ে আসা হয়েছে, কি খেলবে। তো সেই জায়গায় হিজাজি মাহিরও নিজেকে প্রমাণ করেছে, আর হেক্টর তো নিজেকে প্রমাণ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে এবং লিগ শিল্ড উইন করেছে। তো সেই জায়গায় হেক্টর কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান হতে চলেছে, এটুকু কিন্তু বলতেই পারি। তো দেখা যাক পরবর্তী সময় কীরকম সে ফুটবল খেলে, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।